ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটে যা শুধু দেশের মানচিত্র বা শাসকের নামই বদলে দেয় না, মানুষের চিন্তা করার ধরনটাই একেবারে ওলটপালট করে দেয়। ফরাসি বিপ্লব ছিল ঠিক তেমনই একটা ঘটনা। এটা কিন্তু শুধু ফ্রান্সের সিংহাসন দখলের লড়াই ছিল না, এটা ছিল গোটা বিশ্বের জন্য স্বাধীনতা, সাম্য আর ভ্রাতৃত্বের এক নতুন ধারণার জন্ম দেওয়ার গল্প। এই একটা ছবিই যেন পুরো বিপ্লবের প্রতীক। বাস্তিল দুর্গ, রাজতন্ত্রের ক্ষমতা আর অহংকারের চিহ্ন। এর পতনটা শুধু একটা দুর্গের পতন ছিল না, বুঝলেন, এটা ছিল শত শত বছরের শোষণ আর অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের জমে থাকা ক্ষোভের প্রথম বিস্ফোরণ। আর এই একটা স্ফুলিঙ্গ থেকেই কিন্তু দাবানলটা জ্বলে উঠেছিল। কিন্তু প্রশ্নটা হল, কেন ঘটল এই বিস্ফোরণ? মানে পরিস্থিতিটা ঠিক কী ছিল যে একটা গোটা জাতি নিজেদের রাজাকে ক্ষমতা থেকে সরাতে, নিজেদের সমাজ ব্যবস্থাকে ভেঙে ফেলতে একজোট হয়ে গেল? চলুন সে কারণগুলোর একটু গভীরে যাওয়া যাক। আচ্ছা, তাহলে চলুন বিপ্লবের ঠিক আগের ফ্রান্সে ফিরে যাই। সেই সময়টাকে বলা হতো অঁসিয়া রেজিম বা পুরাতন শাসন ব্যবস্থা। বাইরে থেকে দেখতে হয়তো বেশ জাঁকজমকপূর্ণ ছিল, কিন্তু ভেতরটা আসলে পুরোপুরি ঘুণে ধরে গিয়েছিল। পুরো সমাজটাই দাঁড়িয়েছিল এক ভয়ঙ্কর বৈষম্যের উপর। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। সমাজ তখন তিনটে ভাগে বিভক্ত। একদিকে মাত্র ৩% মানুষ, মানে যাজক আর অভিজাতরা, যারা দেশের প্রায় সব জমির মালিক, কোনো করই দেয় না বলতে গেলে, আর সমস্ত ক্ষমতা ভোগ করছে। আর অন্যদিকে দেশের বাকি ৯৭% সাধারণ মানুষ, যাদের ঘাড়ে চেপে আছে পুরো দেশের করের বোঝা। ভাবা যায় কি সাংঘাতিক অন্যায্য একটা ব্যবস্থা। আসলে সমস্যাটা একদিক থেকে আসছিল না, এটা ছিল ৩ দিক থেকে আসা একটা সর্বনাশা ঝড়। একদিকে রাজা আর অভিজাতদের বিলাসী জীবন আর একের পর এক যুদ্ধের কারণে রাজকোষ প্রায় খালি। অন্যদিকে সমাজেই ভয়াবহ বৈষম্যের আগুন জ্বলছে, আর তার মধ্যে যেন ঘি ঢালছিল জ্ঞানদীপ্তি বা এনলাইটেনমেন্টের নতুন সব চিন্তাভাবনা। জনজাক রুশোর মতো দার্শনিকদের এই কথাগুলো ছিল আগুনের ফুলকির মতো। এগুলো মানুষের মনে প্রশ্ন জাগাতে শুরু করেছিল, আচ্ছা, রাজার ক্ষমতা কি সত্যিই ঈশ্বর দিয়েছেন? জন্ম নিলেই কি কেউ উঁচু আর কেউ নিচু হয়ে যায়? প্যারিসের কফি হাউস থেকে শুরু করে গ্রামের সাধারণ আড্ডায় এই বিপজ্জনক ভাবনাগুলোই আসলে বিপ্লবের জন্য মাটি তৈরি করছিল। তো এই জমে থাকা বারুদে আগুন লাগাটা ছিল শুধু সময়ের অপেক্ষা। আর সেই আগুনটা লাগল ১৭৮৯ সালে। বহু বছরের চাপা ক্ষোভ, নতুন আদর্শের আলো আর পেটের খিদে সবকিছু মিলে ফ্রান্সের রাজপথে তৈরি হল এক অবিশ্বাস্য গণজাগরণ। ১৭৮৯ সালটা ছিল, কি বলবো, অবিশ্বাস্য রকমের ঘটনাবহুল। একটার পর একটা ঘটনা যেন ইতিহাসের মোড় ঘুরিয়ে দিচ্ছিল। ভাবুন, মে মাসে রাজা ডাকলেন এস্টেটস জেনারেল, আর জুনে তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা নিজেরাই শপথ নিয়ে নিলেন টেনিস কোর্টে। জুলাইতে পতন হল বাস্তিলের, আর আগস্টে জারি হল মানবাধিকারের ঘোষণাপত্র। মাত্র কয়েক মাসের মধ্যে হাজার বছরের রাজতন্ত্রের ভিত একেবারে নড়ে গেল। দেখুন, পুরনো শাসন ব্যবস্থাকে যদি ভাঙতে হয়, তাহলে তার চিহ্নগুলোকেও তো সরাতে হবে, তাই না? তাই বিপ্লবীরা এমন কিছু নতুন প্রতীক তৈরি করতে শুরু করল, যা এক নতুন ফ্রান্সের পরিচয় দেবে। এমন এক ফ্রান্স যেখানে রাজা নন, জনগণই আসল ক্ষমতার মালিক। যেমন এই দুটো প্রতীক দেখুন। ত্রিরঙ্গা পতাকা বা ট্রাইকালারের নীল আর লাল রং ছিল প্যারিসের প্রতীক, আর সাদা রংটা রাজবংশের। মানে এটা ছিল রাজা আর জনগণের মধ্যে একটা মিলনের চেষ্টা। আর ওই যে লাল ফ্রিজিয়ান টুপিটা দেখছেন, ওটা প্রাচীন রোমে দাসত্ব থেকে মুক্তি পাওয়া মানুষটা পরত। খুব তাড়াতাড়ি এটা স্বাধীনতার সবচেয়ে শক্তিশালী প্রতীক হয়ে ওঠে। কিন্তু আদর্শ দিয়ে শুরু হওয়া এই বিপ্লবের রাস্তাটা খুব তাড়াতাড়ি রক্তে পিছল হয়ে উঠল। সাম্য আর স্বাধীনতার স্বপ্ন দেখতে দেখতেই ফ্রান্স ঢুকে পড়ল তার ইতিহাসের সবচেয়ে অন্ধকার একটা পর্যায়ে। এই সময়টা পরিচিত সন্ত্রাসের রাজত্ব বা রেইন অফ টেরর নামে। ম্যাক্সিমিলিয়ান রোবসপিয়েরের মতো চরমপন্থী নেতারা তখন ভাবতে শুরু করলেন যে বিপ্লবকে বাঁচাতে হবে যে কোনো মূল্যে, আর তার জন্য যদি বিপ্লবের শত্রুদের শেষ করে দিতে হয় তাতেও আপত্তি নেই। ব্যাস, শুরু হয়ে গেল এক ভয়ঙ্কর শুদ্ধি অভিযান। আর এই অভিযানের প্রধান যন্ত্র হয়ে উঠল গিলিওটিন,
একদিকে এটা ছিল রাষ্ট্রীয় সন্ত্রাসের এক ভয়ঙ্কর প্রতীক, যা দিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়। আবার অন্যদিকে অনেকের কাছে এটাই ছিল অভিজাতদের বিরুদ্ধে সাধারণ মানুষের ন্যায় বিচার। তারা এটাকে বলতো জনগণের প্রতিশোধক। সংখ্যাটা একবার ভাবুন, সরকারি হিসেবেই প্রায় ১৬,০০০ মানুষকে গিলোটিনে পাঠানো হয়েছিল এই ১-১.৫ বছরে। আর শুধু রাজা ষোড়শ লুই বা রানী মারি আতোয়ানেট নন, বহু বিপ্লবী নেতাকেও এই গিলোটিনেই প্রাণ দিতে হয়। বিপ্লব যেন তার নিজের সন্তানদেরই খাওয়া শুরু করেছিল। ১ বছরেরও বেশি সময় ধরে চলা এই রক্তপাত আর বিশৃঙ্খলার পর ফ্রান্স তখন একেবারে ক্লান্ত। দেশের মানুষ তখন শান্তি চাইছিল, স্থিতিশীলতা চাইছিল। আর এই যে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হলো, তার মধ্যেই ফ্রান্সের আকাশে উদয় হলো এক নতুন তারাকার। আর সেই শূন্যস্থানটা পূরণ করতে এগিয়ে এলেন এমন একজন, যিনি ছিলেন আসলে এই বিপ্লবেরই তৈরি করা এক চরিত্র, নেপোলিয়ন বোনাপার্ট। বিপ্লব যে সুযোগগুলো তৈরি করেছিল সেটাকে কাজে লাগিয়েই কর্সিকার এক সাধারণ পরিবার থেকে উঠে এসে তিনি ফ্রান্সের ক্ষমতার কেন্দ্রে পৌঁছেছিলেন। নেপোলিয়ন কিন্তু খুব জটিল একটা চরিত্র। একদিকে তিনি বিপ্লবের সাম্যের ধারণাকে আইনি রূপ দিলেন, তৈরি করলেন নেপোলিয়ানিক কোড, যা আজও অনেক দেশের আইনের ভিত্তি। আবার অন্যদিকে নিজেকে সম্রাট ঘোষণা করে গণতন্ত্রের স্বপ্নকে একরকম কবর দিয়ে দিলেন। মানে তিনি শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন ঠিকই, কিন্তু তার বদলে কেড়ে নিয়েছিলেন স্বাধীনতা। তাহলে প্রশ্ন হল, এত রক্তপাত, এত উত্থান পতনের পর শেষ পর্যন্ত কি রইল? ফরাসি বিপ্লবের আসল উত্তরাধিকারটা কি? কেন ২০০ বছরেরও বেশি সময় পরেও এই ঘটনাটা আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ? কারণ এর প্রভাবটা ছিল অংশ না। এই বিপ্লবটা ছিল একটা ভূমিকম্পের মতো, যা ইউরোপের পুরনো সমাজ ব্যবস্থাকে একেবারে ভেঙে চুরে দিয়েছিল। এটা সামন্ততন্ত্রকে শেষ করে দেয়, জন্ম দেয় মানবাধিকারের ধারণার, আর তৈরি করে আধুনিক জাতিরাষ্ট্র আর জাতীয়তাবাদের ভিত্তি। এক কথায় বলতে গেলে আজকের আধুনিক বিশ্বের রাজনৈতিক চিন্তাভাবনার জন্মই হয়েছিল এখানে। কিন্তু একটা প্রশ্ন ঐতিহাসিকদের মধ্যে আজও ঘুরপাক খায়, কারা ঘটিয়েছিল এই বিপ্লব? কেউ বলেন এটা ছিল মূলত বুর্জোয়া বা ব্যবসায়ী শ্রেণীর ক্ষমতা দখলের লড়াই। আবার অন্য ঐতিহাসিকরা বলেন না, এটা ছিল কৃষক, কারিগর, আইনজীবী সহ সমাজের বিভিন্ন গোষ্ঠীর এক জটিল জোটের ফল। এই বিতর্কটা আজও চলছে। কিন্তু সব তর্ক বিতর্কের ঊর্ধ্বে ৩টা শব্দ কিন্তু আজও রয়ে গেছে: লিবার্তে, এগালিতে, ফ্র্যাটার্নিটে, অর্থাৎ স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব। এই স্লোগানটা শুধু ফ্রান্সের নয়, বরং সারা বিশ্বের শোষিত, নিপীড়িত মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছে। আধুনিক গণতন্ত্রের মূল ভিত্তিই তো এই ৩টা ধারণা। ফরাসি বিপ্লব আমাদের দেখিয়েছে যে মহান আদর্শের শক্তি একটা গোটা সভ্যতাকে বদলে দিতে পারে, কিন্তু সেই সঙ্গে একটা খুব কঠিন প্রশ্ন রেখে গেছে: একটা নতুন সুন্দর পৃথিবী গড়ার জন্য কতটা রক্তপাত বা চরমপন্থা মেনে নেওয়া যায়? এর উত্তরটা সাহিত্য ইতিহাসও দিতে পারে না। এটা শুধু একটা জেল ভাঙার ঘটনা ছিল না, একদমই না। এটা ছিল একটা গোটা যুগের অবসান। আর সত্যি বলতে এই একটা ঘটনায় কিন্তু পুরো দুনিয়াটাকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। তো চলুন আজ ফরাসি বিপ্লবের সেই উত্তাল সময়টাতে একবার ঘুরে আসা যাক। একটা সময় যেখানে একদিকে ছিল স্বাধীনতার স্বপ্ন, আবার ঠিক তার উল্টো দিকেই ছিল ভয়ঙ্কর সন্ত্রাসের রাজত্ব। এমন এক ঘটনা যা কিনা জন্ম দিয়েছিল একদম নতুন একটা পৃথিবীর। আসুন এর গভীরে যাওয়া যাক। বিপ্লবের আগুন জ্বলে ওঠার আগে ফ্রান্সের অবস্থাটা আসলে কেমন ছিল? কি এমন ঘটছিল যা একটা এত শক্তিশালী রাজতন্ত্রকে পতনের দিকে ঠেলে দিল? আমাদের এই আলোচনার প্রথম ভাগে আমরা ঠিক সেই কারণগুলোই খুঁজে দেখব। আচ্ছা, একবার ভাবুন তো, যখন একটা দেশ যেখানে চারিদিকে শুধু বৈষম্য, মানুষের মনে তীব্র অসন্তোষ, আর দেশটা অর্থনৈতিকভাবে একদম দেউলিয়া, তখন কি হতে পারে? 18 শতকের শেষের দিকে ফ্রান্সের অবস্থাটা ছিল ঠিক এই রকমই। বিপ্লবের আগে ফ্রান্সের যে সমাজ ব্যবস্থাটা ছিল ওটাকে বলা হতো আসিয়ার রেজিম বা পুরাতন শাসন। সমাজটা ছিল মূলত 3টে ভাগে ভাগ করা, মানে 3টে এস্টেট। প্রথম এস্টেটে ছিল চার্চের যাজকেরা, আর দ্বিতীয় এস্টেটে ছিল সব অভিজাতরা। মজার ব্যাপার হলো এদের হাতে ছিল প্রচুর সম্পত্তি, কিন্তু রাষ্ট্রকেরা কোনো কর দিত না বললেই চলে। আর অন্যদিকে ছিল তৃতীয় এস্টেট, মানে দেশের বাকি 97% মানুষ, কৃষক, শ্রমিক, আইনজীবী, ব্যবসায়ী, সবাই।
আর এদের আয়ের প্রায় পুরোটাই চলে যেত কর দিতে দিতে। বুঝতেই পারছেন এই ভয়ঙ্কর অন্যায় ব্যবস্থাটা মানুষের মনে কেমন ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছিল। তো ফ্রান্সের এই যে অর্থনৈতিক সংকট, এটা কিন্তু হুট করে একদিনে তৈরি হয়নি। এর পেছনে অনেক কারণ ছিল। যেমন ধরুন, ভার্সাই প্রাসাদে রাজা ষোড়শ লুই আর রানী মারি আন্তোয়ানেতের বিলাসবহুল জীবনযাপন কোষাগার প্রায় খালি করে ফেলেছিল তারা। তার ওপর আমেরিকার স্বাধীনতা যুদ্ধের মতো বিশাল খরচের যুদ্ধে অংশ নিয়ে ঋণের বোঝা আরও বেড়ে গেল। আর সাধারণ মানুষের কথা কি বলবো, পরপর কয়েক বছর ফসল নষ্ট হয়, রুটির দাম এমন আকাশছোঁয়াও হয়ে গেল যে তাদের জন্য দুটো খেয়ে বেঁচে থাকাটাই একটা বিরাট লড়াই হয়ে দাঁড়ালো। আর ঠিক এই রকম একটা অর্থনৈতিক আর সামাজিক অস্থিরতার সময়েই কিন্তু ইউরোপ জুড়ে চলছিল এক নতুন চিন্তার ঝড়, যেটাকে বলা হয় জ্ঞানদীপ্তির যুগ বা এনলাইটেনমেন্ট। ভলতে, রুশোর মতো দার্শনিকদের লেখা মানুষের হাতে একটা নতুন অস্ত্র তুলে দিয়েছিল, আর সেটা হলো যুক্তি। মানুষ প্রশ্ন করতে শুরু করল, কেন জন্মসূত্রে পাওয়া অধিকার মানব? রাজার ঐশ্বরিক ক্ষমতা কেন মেনে নেব? এই যে স্বাধীনতা, সাম্য আর গণতন্ত্রের ধারণা, এগুলোই কিন্তু বিপ্লবের আসল ভিত্তিটা তৈরি করে দিয়েছিল। তো এরপর আমরা চলে যাব গল্পের দ্বিতীয় পর্বে, যেখানে একটা মাত্র ঘটনা পুরো ফ্রান্সকে কাঁপিয়ে দিয়েছিল, আর বিপ্লবের আগুন ছড়িয়ে পড়েছিল দাবানলের মতো। দিনটা ছিল ১৭৮৯ সালের ১৪ই জুলাই। প্যারিসের রাস্তায় তখন ক্ষুধার্ত, ক্ষুব্ধ মানুষের ঢল। তারা হামলা করল বাস্তিল দুর্গে। দেখুন, বাস্তিল কিন্তু শুধু একটা জেলখানা ছিল না, এটা ছিল রাজার স্বৈরাচারী ক্ষমতার একটা জ্বলজ্জন্ত প্রতীক, যেখানে রাজনৈতিক বন্দীদের বিনা বিচারে আটকে রাখা হতো। তাই এর পতনটা ছিল রাজার ক্ষমতার ওপর একটা সরাসরি আঘাত। আর ইতিহাসেও এই দিনটাই বিপ্লবের আনুষ্ঠানিক শুরু হিসাবে লেখা হয়ে গেল। বাস্তিল পতনের পর প্যারিসের রাস্তায় তখন একটাই স্লোগান, লিবার্তে, এগালিতে, ফ্র্যাটার্নিতে, মানে হল স্বাধীনতা, সাম্য আর ভ্রাতৃত্ব। এই তিনটে শব্দ শুধু স্লোগানই ছিল না, এগুলোই হয়ে উঠেছিল ফরাসি বিপ্লবের মূল মন্ত্র, আর বলা যেতে পারে আগামী দিনের গণতান্ত্রিক পৃথিবীর ভিত্তিও। বিপ্লবের পরে ন্যাশনাল অ্যাসেম্বলি একটা যুগান্তকারী দলিল নিয়ে আসে, মানব ও নাগরিকের অধিকারের ঘোষণা। আর এর একটা লাইনই পুরো রাজতন্ত্রের ভিত নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। মানুষ স্বাধীনভাবে জন্মায় এবং অধিকারের দিক থেকে তারা স্বাধীন ও সমান। ভাবুন একবার, সেই সময়ের জন্য এটা ছিল এক অবিশ্বাস্য, এক বিপ্লবী ধারণা। হাজার বছরের পুরনো রাজতন্ত্র আর অভিজাততন্ত্রের মূলে গিয়ে আঘাত করেছিল এই একটা বাক্য। কিন্তু স্বাধীনতার এই স্বপ্নটা খুব দ্রুতই একটা রক্তাক্ত দুঃস্বপ্নে পরিণত হতে শুরু করল। এবার আমরা বিপ্লবের সেই অন্ধকার দিকটায় যাব, একটা সময় যখন আদর্শ আর সেই আদর্শ পূরণের পদ্ধতির মধ্যে এক ভয়ঙ্কর সংঘাত শুরু হয়, যা বিপ্লবটাকে প্রায় ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। কিন্তু আসল প্রশ্নটা হল যে বিপ্লবের শুরুটা হয়েছিল স্বাধীনতা আর সাম্যের মতো মহান আদর্শ নিয়ে, সেই বিপ্লব কিভাবে এমন একটা রক্তগঙ্গার মধ্যে ডুবে গেল, যেখানে হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করা হলো। এই যে একটা বিরোধাভাস, এটাই কিন্তু ফরাসি বিপ্লবের সবচেয়ে জটিল আর বিতর্কিত অধ্যায়। এই সময়েই ফ্রান্সের ক্ষমতা দখল করে নিল জ্যাকোবিনরা, একটা উগ্রপন্থী দল, আর তাদের নেতা ছিলেন ম্যাক্সিমিলিয়ান রোবস্পিয়ার। তিনি ছিলেন একজন আপোষহীন আইনজীবী, আর তার মূল লক্ষ্য ছিল বিপ্লবকে শুদ্ধ করা, মানে এর ভেতরে সব শত্রুদের নির্মূল করা। ১৭৯৩ থেকে ১৭৯৪ এই একটা বছরকে বলা হয় সন্ত্রাসের রাজত্ব বা রেইন অফ টেরর। এই সময়টায় রবস্পিয়ারের নেতৃত্বে জননিরাপত্তা কমিটি যাকে তাকে বিপ্লবের শত্রু বলে সন্দেহ করত, তাকেই মৃত্যুদণ্ড দিত। কারণ দেখানোর হতো যে বিদেশি শক্তির আক্রমণ আর দেশের ভেতরের বিদ্রোহ দমন করতে এই চরম ব্যবস্থা জরুরি। আর এর শিকার হয়েছিলেন খোদ রাজা ষোড়শ লুই, রানী মারি আন্তোয়ানেত, আর তাদের সাথে অগণিত সাধারণ মানুষও। ভাবতে পারেন, এই সময়ে শুধু প্যারিস শহরেই প্রায় ১৬,০০০ মানুষকে, হ্যাঁ ১৬,০০০, আনুষ্ঠানিকভাবে গিলোটিনে মৃত্যুদণ্ড দেয়া হয়। এর বাইরেও বিচার ছাড়া বা জেলে মেরে ফেলা হয় আরও হাজার হাজার মানুষকে। এই সংখ্যাটাই আসলে বলে দেয় যে আদর্শ রক্ষার নামে যে সন্ত্রাস চলছিল, তার ভয়াবহতা ঠিক কোন পর্যায়ে পৌঁছেছিল। আর এই সন্ত্রাসের রাজত্বের প্রতীক হয়ে ওঠে গিলোটিন। বিপ্লবীদের কাছে এটা ছিল অত্যাচারীদের বিরুদ্ধে জনগণের ন্যায় বিচারের একটা যন্ত্র।
কিন্তু অনেকের চোখেই এটা ছিল একটা নির্বিচার হত্যার দানব, যা বিপ্লবের আদর্শকেই উপহাস করছিল। মানে একই যন্ত্রের দুটো বিলকুল ভিন্ন পরিচয়, যা বিপ্লবের ভেতরের দ্বন্দ্বটাকেই স্পষ্ট করে তোলে। তো এই সন্ত্রাসের রাজত্বের পর বিপ্লবের কি হলো? এর দীর্ঘমেয়াদী প্রভাবগুলোই বা কী ছিল? চলুন, আমাদের আলোচনার শেষ পর্বে আমরা বিপ্লবের সেই বিশৃঙ্খল সমাপ্তি আর সারা দুনিয়ায় এর কী প্রভাব পড়েছিল তা নিয়ে কথা বলি। ব্যাপারটা দেখুন, কি অদ্ভুত পরিহাস! যে রোবসপিয়ারে এই সন্ত্রাসের রাজত্ব শুরু করেছিলেন, তাকেও কিন্তু শেষমেশ ওই গিলোটিনে মরতে হয়। তার মৃত্যুর পর ডিরেক্টরি নামে একটা দুর্বল আর দুর্নীতিগ্রস্ত সরকার ক্ষমতায় আসে, কিন্তু তারা দেশের বিশৃঙ্খলা একদমই সামলাতে পারেনি। আর ঠিক এই সুযোগেই ১৭৯৯ সালে নেপোলিয়ন বোনাপার্ট, একজন তরুণ আর অসাধারণ মেধাবী জেনারেল, সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নেন। আর এভাবেই বলা যেতে পারে ফরাসি বিপ্লবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। বিপ্লব তো শেষ হলো, কিন্তু এর প্রভাব ছিল অনেক স্থায়ী। ফ্রান্সে এটা সামন্ততন্ত্র আর নিরঙ্কুশ রাজতন্ত্রকে চিরদিনের জন্য শেষ করে দেয়। আধুনিক গণতন্ত্র, নাগরিক অধিকার আর আইনের শাসনের ভিত্তিটা ওখানেই তৈরি হয়। অভিজাত আর চার্চের ক্ষমতা ভেঙে যায়, আর ফরাসিদের মধ্যে একটা শক্তিশালী জাতীয়তাবোধে জন্ম হয়। এক কথায় ফ্রান্স আর কখনোই আগের মতো ছিল না। কিন্তু মজার ব্যাপার হলো, এই আদর্শগুলো, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, এগুলো শুধু ফ্রান্সের মধ্যে আটকে থাকেনি। এগুলো সারা বিশ্বে দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। এর সবচেয়ে বড় উদাহরণ হল ক্যারিবিয়ান দ্বীপ হাইতি। ভাবুন, ফরাসি বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত হয়ে সেখানকার দাসেরা বিদ্রোহ করল। শুধু তাই না, তারা নিজেদের স্বাধীন ঘোষণা করে একটা সফল রাষ্ট্রও তৈরি করল। তারা দেখিয়ে দিল যে স্বাধীনতা আর সাম্যিক অধিকার কোনো নির্দিষ্ট জাতি বা বর্ণের একার সম্পত্তি নয়। এই ঘটনাটা পরে ল্যাটিন আমেরিকা সহ সারা পৃথিবীর স্বাধীনতা সংগ্রামকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছিল। সুতরাং দেখতেই পাচ্ছেন, ফরাসি বিপ্লবের উত্তরাধিকারটা কিন্তু বেশ জটিল। একদিকে এটা পৃথিবীকে দিয়েছে আধুনিক গণতন্ত্রের ধারণা, দিয়েছে মানবাধিকারের সনদ। আবার অন্যদিকে এটাই রাষ্ট্রীয় সন্ত্রাসের ভয়াবহতার প্রথম উদাহরণও তৈরি করেছে, যা আমাদের একটা গভীর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় যে স্বাধীনতা আর সাম্যের জন্য এত লড়াই, তা অর্জন করতে গিয়ে যে মূল্যটা দিতে হলো, সেটা কি একটু বেশিই ছিল? এই প্রশ্নটা না হয় আপনাদের ভাবনার জন্যই তোলা রইল।